নমস্কার, আমি বিনয়। ইনফো সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অত্যন্ত সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন যে এই যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ যে ডিভিশন অর্থাৎ SIR এর যে কাজটা চলছে, সেই SIR নিয়ে অনেক রকমের কথা উঠেছে এবং অনেক রকমের সমালোচনা শুনতে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে সাথে এই SIR নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনি বিভিন্ন মানুষের মধ্যে অনেক রকমের একটা বিভ্রান্তিমূলক সমস্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই কিভাবে ভোটার লিস্টের নামটি থাকবে, কি কি কারণে ভোটার লিস্টের নাম থেকে নাম বাদ হয়ে যাবে, এইটি নিয়ে মানুষের মধ্যে অনেক সময় অনেক রকমের সংশয় বা দুবিধার সৃষ্টি হয়েছে। তাই আজকে আমি কোনো কথা নয় বা কোনো শোনা কথা নয়, একদম ECI অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার যে অর্ডার, তার অর্থাৎ যে অর্ডারের পরিপ্রেক্ষিতে এই যে SIR এর কাজটি শুরু হয়েছে, সেই অর্ডারটি নিয়ে আজকে আমি এখানে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, একটু লম্বা হতে পারে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে আশা করি আপনাদের সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। এই SIR নিয়ে আর কোনো আপনাদের ডাউট থাকবে না। এবং কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টের বেসিসে, অর্থাৎ কখন কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডের মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস দেখাতে হতে পারে এবং অল্টারনেট ডকুমেন্টস কি কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ এক্স্যাক্টলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অর্ডারে যা বলা আছে একদম সেই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবং দেখা যাক যে এই ইলেকশন কমিশনের কি অর্ডার আছে এবং এই অর্ডার মোতাবেক বিহারে কি কাজ হয়েছে এবং বিহারের লেটেস্ট অর্থাৎ এই SIR এর পর বিহারের লেটেস্ট কি আপডেট উঠে এলো, সেটাও আপনাদের আমি এই ভিডিও শেষে জানিয়ে দেব। বন্ধুরা দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাকে চিঠি দিয়েছে, দেখুন, চিফ ইলেকশন অফিসার বিহার। কেন বিহারকে দিয়ে শুরু করেছে, যেটা বললাম, যেহেতু এই বছরে অর্থাৎ 2025-এর শেষের দিকে বিহারের কিন্তু এই যে স্টেট যে লেজিসলেটিভ ইলেকশন সেটা ডিউ হয়েছে, অর্থাৎ 25-এর শেষের দিকে বিহার ইলেকশনটি শুরু হতে চলেছে। তাই এই যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজ, সেটা আগে সর্বপ্রথম বিহারকে দিয়ে শুরু করেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার? ভোটার লিস্টের। এই যে ভোটার লিস্টের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা কে করান? এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই কাজটি করাতে পারে। তাকে কে পাওয়ার দিয়েছে? আমাদের সংবিধান তাকে পাওয়ার দিয়েছে আর্টিকেল 324 মোতাবেক। আর্টিকেল 324 মোতাবেক সেকশন 21 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অর্থাৎ RP অ্যাক্ট 1950 এর যে সেকশন 21, সেই মোতাবেক এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ভোটার লিস্টের কাজ তিনি যেমন চাইছেন তেমনভাবে করাতে পারেন। এই অর্ডারের ভিতরে আমরা কিন্তু তার সেই ব্যাখ্যাটিও পাবো যে কেন যে এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের প্রয়োজন পড়লো। এখন আমরা দেখে নিই পয়েন্ট টু পয়েন্ট, আমরা এখানে একটু দেখে নিই যে কিভাবে এই SIR এর কাজটি হবে। সেটা তার গাইডলাইন্স যেমন দিয়েছেন, তেমনি তিনি অর্ডারও করেছেন। তো এবার আমরা দেখে নিই পরপর সেইভাবে সেই গাইডলাইন্স বা সেই অর্ডারটি আমরা পরপর এখানে দেখে নিই। দেখুন, হোয়াইল ক্যারিং আউট অফ SIR অফ ইলেক্টর রোলস, ERO অর্থাৎ ইলেকট্রাল অফিসার অফ ইচ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি শ্যাল বি রেসপন্সিবল ফর এনশিওরিং দ্যাট নো এলিজিবল সিটিজেন ইজ লেফট আউট হোয়াইল নো ইনএলিজিবল পারসন ইজ ইনক্লুডেড ইন ইলেকট্রাল রোল। অর্থাৎ ERO যিনি ইলেকট্রাল অফিসার থাকেন, ওনাকে বলা হচ্ছে যে যারা যোগ্য, এরকম যোগ্য এবং ইন্ডিয়ান সিটিজেন যাদের ইলেকট্রাল রোলের নাম থাকার কথা, তাদের জন্য এরকম যোগ্য ব্যক্তির একজনের নামও যেন এই ইলেকট্রাল রোল থেকে বাইরে না থাকে। তেমনি এটাও এনশিওর করতে বলা হয়েছে যারা অযোগ্য অর্থাৎ যারা ইনএলিজিবল, তাদেরও কেউ যেন এই ইলেকট্রাল রোলে তাদের নাম না থাকে। এই ক্ষেত্রে এমফাসাইজ করা হয়েছে, বিশেষ করে জোর দেওয়া হয়েছে। নেক্সট, ডিউরিং SIR EROs থ্রু দ্য BLO মানে বুথ লেভেল অফিসার শ্যাল কন্ডাক্ট হাউস টু হাউস এনুমারেশন। Every existing elector as on the date of this order will be made available an enumeration form that is Annexure C either through BLO or electoral can download the enumeration form from the voters.eci.gov.in এই ওয়েবসাইট থেকে। BLO shall collect one copy of the enumeration form and sign acknowledgement of receipt of the second copy to retained by the existing elector.
based on the enumeration forms received back along with documents, ERO will prepare the draft roll. দেখুন এই পয়েন্টটাকেই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কি হয়েছে, যে ইলেক্টর রোল অর্থাৎ এই অর্ডারটি যখন প্রকাশিত হয়েছে, যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের প্রিন্ট আউট নিয়ে নেওয়া হবে। তাদের প্রিন্ট আউটটা কি বলা হচ্ছে এখানে অ্যানেক্সার সি। সেই প্রিন্ট আউটে আমি আপনাদের দেখিয়ে দেবো নিচে যে অ্যানেক্সার সি যেটা সেটা দেখিয়ে দেবো। সেই অ্যানেক্সার সিটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও সেটা বিলি করবেন। বিলি করার পরে কি করবেন, যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টস ওটার সঙ্গে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে দুটো কপি করা হবে, একটা হচ্ছে আপনার কাছে থাকবে, একটা বিএলও কালেক্ট করে নিয়ে আসবে। ফার্দার, in case of application of registration as a new elector or for shifting from outside the state, it is also directed that henceforth along with form 6 or form 8, আমরা কি জানি যখন নতুন ভোটার লিস্টের নাম ওঠে তখন তাকে ফর্ম 6 ভরতে হয়, আর যখন শিফটিং হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার এক্সিস্টিং অর্থাৎ তার কোনো এক জায়গায় ভোটার লিস্টের নাম আছে কিন্তু সে সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে অর্থাৎ শিফটিং হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে ফর্ম 8 ভরতে হয়। তাহলে এই ক্ষেত্রে কি যারা শিফটিং করেছে, যারা শিফটিং হয়েছে বা নতুন যাদের নাম উঠবে এই 1/1/2025 মধ্যে, তাহলে তাদের কি বলা হয়েছে যে তারা এই ফর্ম 6 এবং ফর্ম 8 যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা যেমন ভরবে, তেমনি এডিশনাল ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার ডি অর্থাৎ তাদের ক্ষেত্রে এই অ্যানেক্সার ডি ভরতে হবে। তাহলে একটু ক্লিয়ার হলো, যারা অর্থাৎ যাদের এক্সিস্টিং নাম আছে তাদের ক্ষেত্রে অ্যানেক্সার সি, এবং যারা নাম তুলবে বা যারা শিফটিং হয়েছে তাদের ক্ষেত্রে অ্যানেক্সার ডি, এটা ফিল আপ করে দিতে হবে। ভালো করে দেখুন পয়েন্টটা। দ্য লাস্ট ইন্টেন্সিভ রিভিশন ইন বিহার ওয়াজ ডান ইন 2003, অর্থাৎ 2003-এ 1/1/2003-এ বিহারের যে লাস্ট বারে যে ইন্টেন্সিভ রিভিশন যেটা হয়েছিল সেটা 2003-এ হয়েছিল। অ্যাজ কোয়ালিফাইং ডেট, as the eligibility of electors enrolled in the electoral roll after last intensive revision was established, then the commission has decided that such electors need not attach any additional document along with enumeration form. পরিষ্কার এখানে বলে দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2003-এ, এটা কিন্তু বিহারের ক্ষেত্রে মনে রাখবেন, এই যে পয়েন্টগুলো আলোচনা করছি এটা কিন্তু বিহারের ক্ষেত্রে। তাহলে এই 1/1/2003-এর ক্ষেত্রে অর্থাৎ 1/1/2003-এ বিহারের লাস্ট যে এই এসআইআর এর কাজ হয়েছিল এবং সেই সময় যাদের ভোটার লিস্টের নাম আছে সেইটাকে কাট অফ ডেট ধরেছে, অর্থাৎ সেই সময় যাদের ওই ইলেকট্রাল রোলের নাম আছে তাদের আর কোনো ডকুমেন্টস দিতে হবে না। তাহলে তাদের কি করতে হবে, কেবলমাত্র সেই যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের একটা জেরক্স কপি, এই যে অ্যানেক্সার সি যেটা ভরতে বলা হয়েছে অ্যানেক্সার সি এর সঙ্গে কেবলমাত্র সেই ভোটার লিস্টের জেরক্স কপিটি তার সঙ্গে লাগিয়ে দেবেন, দিয়ে জমা করে দেবেন, বিএলওর হাতে রিটার্ন করে দেবেন অথবা নির্দিষ্ট সেন্টারে আপনি জমা করে দেবেন, ব্যাস দ্যাটস অল। এর বাইরে আর কিছু করতে হবে না। দাস সিইও Chief Election Officer, DEO, District Election Officer, ERO, Electoral Officer shall make the electoral roll with qualifying date 1/1/2003 freely available to all BLO in hard copy as well as online at their website. Anyone can download and use it documentary evidence while submitting their enumeration form, that is Annexure C. এখানে যেটা আমি বললাম যে প্রত্যেকটি বিএলও তাদের কাছে এই 2003-এর যে ইলেকট্রাল রোল হার্ড কপি তাদের কাছে থাকবে, বা আপনি চাইলে এই যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে সেখানে যদি আপনার নাম থাকে তার প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং অ্যানেক্সার সি সেটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এবং এটাও সতর্ক করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে যারা সিক আছে, পিডাব্লিউডি আছে, পুয়ার আছে, ঠিক আছে, বা ভালনারেবল গ্রুপ যেগুলো আছে তাদের যেন কোনো রকমভাবে হ্যারাসমেন্ট না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখার জন্য ইআরওকে ডাইরেকশন দেওয়া হয়েছে। নেক্সট, অলসো ইআরও শ্যাল অ্যাসেস দ্য নিড of new polling station considering that no polling station has more than 1200 electors. যাই এটা ইআরওর কাজ, এটা নিয়ে আমাদের খুব একটা কনসার্ন নয়। অর্থাৎ এখানে বলা হয় যে প্রত্যেকটি বুথে অর্থাৎ যতগুলো বুথ আছে সেখানে যেন 1200 ভোটারের বেশি কোনো বুথে না থাকে, অর্থাৎ 1200 ভোটারের বেশি যদি বেশি সংখ্যক ভোটার থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে দিতে বলা হয়েছে, বা যদি এরকম থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল নিতে বলা হয়েছে ইলেকশন কমিশনের কাছ থেকে। নেক্সট,
দেখুন এই যে SIR টু বি আন্ডারটেক স্ট্রিক্টলি উইদিন দ্য টাইমলাইন অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল। এই যে একটা শিডিউল দেওয়া হয়েছে, এটা যেটা বললাম বিহারের ক্ষেত্রে, এই বিহারের ক্ষেত্রে একদম স্ট্রিক্টলি এই শিডিউল মেনে কাজ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে ERO অ্যাপয়েন্টমেন্ট, দেন BLO অ্যাপয়েন্টমেন্ট, BLO ট্রেনিং, এভরিথিং যাবতীয় করলো। চলুন এই বিষয়ে আমাদের এখানে খুব একটা কাজ নেই। 1/8/2025 এই ড্রাফট পাবলিকেশন রুলটি কিন্তু প্রকাশ করা হবে, সেটা বলা হয়েছে। তারপরে যদি যার অবজেকশন থাকবে, যেগুলো থাকবে সেইগুলো সেটাকে ডিসপোজ করে দেন ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল 30/9/2025, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2025 কিন্তু ফাইনাল যে ইলেকট্রাল রোল সেটা প্রকাশিত হবে। এটা কিন্তু বিহারের ক্ষেত্রে বলা হয়েছে। এবং আর কি বলা হয়েছে, অলসো ইট এনাবল ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাবভ কনস্টিটিউশনাল ম্যান্ডেট। The Commission also direct under the Article 324 of the Constitution that the Chief Secretary shall ensure that CO, DO, ERO, AERO, BLO, supervisors or BLO, all other officers involved in preparation of electoral roll are adequately supported with the manpower and resources. এটা বলা হচ্ছে। আচ্ছা, during the SIR period, the Chief Secretary shall ensure that no post notified as DO, ERO, AERO is vacant and no such officers is transferred without prior approval of the commission. এটা ইন্টারনালি অফিসিয়াল কথাবার্তা বলা হয়েছে যে এই যে যারা DO থাকবে, AEO থাকবে, AERO থাকবে, এদের কোনো পোস্ট যাতে ভ্যাকান্ট না থাকে এবং এদের মধ্যে থেকে কাউকে ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ রাজ্য সরকার এদের মধ্যে কাউকে হঠাৎ করে এখন তাকে ট্রান্সফার করতে পারবে না। ট্রান্সফার করতে হলে প্রায় অ্যাপ্রুভাল নিতে হবে ইলেকশন কমিশনের কাছ থেকে, এইটাই বলা হয়েছে। তাহলে এই যে আমরা বিষয়টি দেখলাম, এটা এই যে বিহারের ক্ষেত্রে যে ব্যাপারটি চলছিল সেটা এখানে বলা হয়েছে। নেক্সট অ্যানেক্সার এ। এই অ্যানেক্সার এতে দেখুন এটা অর্ডার করা হয়েছে, এই অর্ডারটা হচ্ছে আমাদের রেস্ট অল ওভার দ্য ইন্ডিয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেটে যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজ হবে সেটা এই অর্ডারে বলা হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে অর্ডারটি করেছেন, এটা 24 জুন 2025 এই অর্ডারটি করেছেন। এই অর্ডারে বলা হয়েছে যে সারা ভারত জুড়ে এই অর্থাৎ ভোটার লিস্টের এই যে কাজটি, এই কাজটি কিন্তু চলবে। এখানে বলা হয় যে যেটা আমি আগেও বললাম আপনাদের, এখানে বলা হয় যে আর্টিকেল 324 মোতাবেক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই কাজটি করছে। আচ্ছা, অর্থাৎ এর আগে আরো অনেকবার এই যে SIR এর কাজ হয়েছে সেই কথাটি এখানে এই পয়েন্টে বলা হয়েছে। দ্য লাস্ট ইন্টেন্সিভ ডিভিশন ইন বিহার, এটা মনে রাখবেন, লাস্ট ইন্টেন্সিভ ডিভিশন ইন বিহার ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য কমিশন ইন দ্য ইয়ার 2003 উইথ রেফারেন্স টু 1/1/2003 অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট। এই জন্য লাস্ট যে ইন্টেন্সিভ যে ডিভিশনের কাজটি বিহারে হয়েছে সেটা হয়েছিল 1/1/2003-এ। সেই জন্য এই যে কোয়ালিফাইং যে ডেট 1/1/2003 কেন ধরা হয়েছে, এই কারণে। Whereas the preparation of electoral roll must ensure that all eligible citizens are included and no such eligible citizen is excluded from the electoral roll. এখানে ইলেকশন অর্থাৎ ECI একদম কড়াভাবে কিন্তু বলছে যে যারা ইন্ডিয়ান সিটিজেন এবং যারা যোগ্য হয়েছে ভোটার লিস্টের নাম থাকার জন্য, তাদের জন্য একজনও যেন এরা কোনো অবস্থাতে বাদ না যায়, অর্থাৎ প্রত্যেকের নাম যেন এই ইলেকটোরাল রোলে ইনক্লুড থাকে। Whereas আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন, যাই হোক এখানে আর্টিকেল 326 এই কথাটি বলা হয়েছে যে সমস্ত এলিজিবল পার্সন যারা আছে তাদের নাম যেন এই ভোটার লিস্টে থাকে। বন্ধুরা এই পয়েন্টটি ভালো করে দেখবেন, এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে ক্লারিফিকেশন দিয়েছেন যে কেন এখন আমাদের এই যে স্পেশাল যে ইন্টেন্সিভ ডিভিশনের কাজটি কেন করার প্রয়োজন হলো এখন, এই প্যারাতে এই ব্যাখ্যাটি দিয়েছেন। Whereas the commission has noted that during the last 20 years significant changes in electoral roll has taken place due to additions and deletions on a large scale over a long period, a rapid urbanization and frequent migration population from one place to another on account of education, livelihood and other reasons. এখানে ইলেকশন কমিশন বলছেন যে এই যে লাস্ট 20 বছর ধরে, কারণ লাস্ট 2003-এ লাস্ট হয়েছিল, এটা 2025, 20 বা 22 বছর ধরে এই যে মানুষের অনেক এই যে ভোটার লিস্টের প্রচুর চেঞ্জেস হয়েছে, অল্টার হয়েছে, এডিশন হয়েছে, ডিলিশন হয়েছে এবং মাইগ্রেশন হয়েছে প্রচুর মানুষ, অর্থাৎ তাদের জীবন জীবিকা, এডুকেশন, বিভিন্ন কাজের জন্য, এবং আরবানাইজেশন এর একটা প্রধান কারণ, যে কারণের জন্য এই ভোটার লিস্টের যে এই যে ইন্টেন্সিভ যে রিভিশন
সেটার এখন দরকার হয়ে পড়েছে, সেটাই ইলেকশন কমিশন এখানে ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, বিকাম এ রেগুলার ট্রেন্ড। আচ্ছা, সাম ইলেক্টর্স অবটেইন রেজিস্ট্রেশন one place and then shifted their residence and registered themselves at another place। এখানে এটাও বলা হয়েছে যে কেউ কেউ আছে যে তারা যখন অন্য জায়গায় শিফট করলো, শিফট করার পরে তারা সেখানে গিয়ে ভোটার লিস্টের নাম তুললো এবং তার আগের জায়গায় সেটা ডিলিট করেনি, সেখানেও নাম রয়েছে। তাহলে এইভাবে ভোটার সংখ্যায় নাম্বার অফ ভোটার্সের যেমন ইনক্রিজ করেছে, তেমনি তেমনি একই ব্যক্তির উভয় জায়গায় তাদের নাম থেকে যাচ্ছে। তাহলে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এই কারণে বলা হয়েছে যে ইলেক্টোরাল, এই কারণে বলেছে দাস দ্য সিচুয়েশন ওয়ারেন্টস an intensive verification drive to verify each person before enrollment as an elector। এই কারণে বলা হয়েছে যে এই ভোটার লিস্টের নাম তোলার আগে প্রত্যেকটি ব্যক্তিকে ভেরিফাই করে দেখার প্রয়োজন আছে। সব পয়েন্টগুলো বলছি না, মেইন যে পয়েন্টগুলো যেটা আমাদের কাজে, সেই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে এখানে আলোচনা করব। Therefore, the commission has now decided to begin the special intensive revision in entire country। দেখুন এই প্যারাতে কিন্তু বলা হয়েছে যে এই জন্য কমিশন এখন ডিসাইড করেছে যে ইন্টার কান্ট্রিতে এই যে ইন্টেন্সিভ রিভিশন এটা দরকার পড়েছে, ইন্টার কান্ট্রি, ফর দ্য ডিসচার্জ অফ ইটস কনস্টিটিউশনাল ম্যান্ডেট টু প্রোটেক্ট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ইলেক্টোরাল রোল। হাউএভার, since the general election to the legislative assembly in the state of Bihar is expected in later part of this year, hence the commission has decided to conduct a special intensive revision in the state of Bihar as per the guidelines and schedule attached herewith। The schedule for this special intensive revision in the rest of the country shall be issued separately in due course। এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যেহেতু বিহারে এই বছরের শেষের দিকে ইলেকশন রয়েছে, তাই বিহারে এই কাজটি শুরু করে দিয়েছে। বাকি রেস্ট, এখানে বলা হয়েছে রেস্ট অফ দ্য কান্ট্রি শ্যাল বি ইস্যুড সেপারেটলি ইন ডিউ কোর্স, অর্থাৎ পরবর্তীতে প্রত্যেকটি স্টেটের ক্ষেত্রে কখন কোনটা হবে সেটা কিন্তু টাইমলি জানিয়ে দেওয়া হবে, সেটা বলা হয়েছে। এখন কিন্তু বলেনি যে নেক্সট কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এখনো কিন্তু কোনো নোটিফিকেশন বা কোনো অর্ডার এখনো কিন্তু রিলিজ হয়নি বা প্রকাশিত হয়নি। এই পয়েন্টটি খুব ভালো করে দেখবেন। সিন্স দ্য লাস্ট ইন্টেন্সিভ রিভিশন ইন বিহার আন্ডারটেকিং 2003, যেহেতু লাস্ট ইন্টেন্সিভের যে কাজটি 2003-এ বিহারে হয়েছিল, সেই জন্য ইআরওকে বলা হয়েছে যে এই যে কোয়ালিফাইং যে ডেট সেটা 1/1/2003 থেকে ধরতে বলা হয়েছে। এবং আর কি বলা হয়েছে, এই যে 1/1/2003-এর যে যাদের নাম ছিল তাদেরকে বলা হয়েছে যে ওই লিস্টে যদি নাম থাকে সেটাকে বলা হয়েছে প্রোভাটিভ এভিডেন্স অফ এলিজিবিলিটি, অর্থাৎ এই যে ভারতীয় যে নাগরিকত্ব তার যে এলিজিবিলিটি, অর্থাৎ ইনক্লুডিং দেখুন প্রিজাম্পশন অফ সিটিজেনশিপ আনলেস দে রিসিভ এনি আদার ইনপুট আদারওয়াইজ, অর্থাৎ যদি তার সম্পর্কে যদি আদারওয়াইজ কোনো কিছু শোনা না যায়, কোনো রিপোর্ট না থাকে, কোনো অবজেকশন না থাকে, তাহলে ওই 1/1/2003-এ যাদের ভোটার লিস্টের নাম আছে তাদেরকেই বলা হয়েছে তোমরা ধরে নাও, অর্থাৎ ইআরওকে ডাইরেকশন দেওয়া হচ্ছে যে ধরে নাও তিনি এই দেশের নাগরিক, অর্থাৎ সিটিজেনশিপ হিসাবে সেই ডকুমেন্টই কাফি। অর্থাৎ এক্ষেত্রে 1/1/2003-এ যাদের নাম আছে তাদের আর অন্য কোনো ডকুমেন্টসের দরকার নেই, অর্থাৎ সিটিজেনশিপ প্রুফের আর কোনো ডকুমেন্টসের দরকার নেই। আশা করি যে এই পয়েন্ট থেকে আপনাদের এই বিষয়টি অত্যন্ত ক্লিয়ার হলো। তাহলে বিহারের ক্ষেত্রে যেহেতু 1/1/2003-এ ধরা হয়েছে, কারণ 1/1/2003-এ বিহারে লাস্ট ইন্টেন্সিভ যে ডিভিশন হয়েছিল সেটা, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2001 থেকে 2002-এ, অর্থাৎ 2002-এ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই যে লাস্ট যে স্পেশাল যে ইন্টেন্সিভ ডিভিশনের ওয়ার্ক হয়েছিল সেটা 2002-এ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। 2002 হয়েছিল। তাহলে যদি 1/1/2002 হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, জানি না ইলেকশন কমিশন কি ডাইরেকশন থাকবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে যদি এইটা হয় যে 1/1/2002 যদি ধরা হয় এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে এই 1/1/2002-এ যাদের নাম থাকবে তাদের কিন্তু আর অন্য কোনো ডকুমেন্টসের দরকার পড়বে না, অর্থাৎ এই অ্যানেক্সার সি এর সঙ্গে তারা কেবলমাত্র ওই ভোটার লিস্টের জেরক্স কপিটি অ্যাটাচ করে দেবে, ব্যাস, তাদের আর কোনো ডকুমেন্টসের দরকার নেই। এবং তাহলে কাদের অল্টারনেট ডকুমেন্টসের দরকার পড়বে সেটা আমি এখনই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। Any person whose name is not recorded in 2003 electoral roll shall, for the purpose of registration in the electoral roll, is required to submit form amongst a wide range of eligible government document as prescribed for establishing their eligibility to be an elector। এখানে পরিষ্কার বলে দিয়েছে যাদের ওই 2003-এ যাদের নাম নেই, তাহলে তাদের এই যে ওয়াইড রেঞ্জ অফ যে কতগুলো ডকুমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে অর্থাৎ ইসিআর যে এইখানে
11টি ডকুমেন্টের এরকম কথা বলা হয়েছে যে সেই ডকুমেন্ট যদি তাদের থাকে তাহলে তাদের সিটিজেনশিপ প্রুভ হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই যে এখানে কোনো একটি ডকুমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করেনি, বা এখানে কিন্তু কেবলমাত্র একটি ডকুমেন্টের কথা বলা হয়নি। পরিষ্কার করে এখানে বলা হয়েছে এই 12 নম্বর পয়েন্টে যে যাদের কাছে ওই 2003-এ যাদের নাম নেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি হয় তাহলে 2002-এর লাস্ট যে এসআরইআর এর কাজ হয়েছিল, অর্থাৎ যে এসআইআর এর কাজ যে 2002-এ হয়েছিল, তাহলে 2002-এ যাদের লিস্টের নাম থাকবে তাদের তো আর কিছুই দিতে হচ্ছে না, অর্থাৎ কেবলমাত্র সেই ভোটার লিস্টে জিরক্স দিলে হয়ে যাবে। সেই ভোটার লিস্টে জিরক্সও কোথায় পাবেন সেটাও এখানে বলে দেওয়া হয়েছে যে বিএলও আপনার বাড়িতে যাবে, তার কাছে হার্ড কপি থাকবে, এবং আপনারা চাইলেন যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখান থেকেও আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আর যদি 2002-এ বা 2003-এ যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে, তবে যে অল্টারনেট যে 11টি ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে তার যে কোনো একটি ডকুমেন্টস দিলে আপনার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে। যে এখানে কি বলা হয়েছে যে 6/1/2025-এ একটি ড্রাফট পাবলিকেশন যে রোল ইলেক্ট্রাল রোল সেটা প্রকাশ করা হয়েছিল। তাহলে এই যে অ্যানেক্সার সি যেটা তৈরি হবে, কথাটি ভালো করে খেয়াল করুন যে প্রি ফিল্ড এনুমারেশন এই যে ফর্মটি, অর্থাৎ অ্যানেক্সার সি যেটা, সেটা কিন্তু এই যে 6/1/2025-এর যে ড্রাফট রোল পাবলিশ হয়েছিল সেই ড্রাফট রোলের যে কপি, সেই ড্রাফট রোলের প্রিন্ট আউট নেওয়া হবে। পরিষ্কার কথা, অর্থাৎ সেই ড্রাফট রোলের প্রিন্ট আউট নেওয়া হবে, সেইটা আপনার বাড়িতে সবাইকে দিয়ে আসবে বিএলও গিয়ে। এখন ওইটা পাওয়ার পরে তখন আপনার কি কাজ, ওইটা পাওয়ার পরে আপনি দেখবেন যে 2003-এ আপনার ভোটার লিস্টের নাম ছিল কিনা, যদি থাকে ওইটার সঙ্গে শুধু লাগিয়ে দেবেন, যদি না থাকে যে 11টি ডকুমেন্টস এখানে বলা হয়েছে তার যে কোনো একটি ডকুমেন্টস আপনি ওই অ্যানেক্সার সি এর সঙ্গে দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। ব্যাস এটাই এখানে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখে নিই, আচ্ছা বাকি কাজটা কি হবে, এটা অ্যানেক্সার বিতে বলা হয়েছে, অর্থাৎ কিভাবে বিএলও নিয়োগ হবে, কিভাবে ট্রেনিং হবে, এটা এই সমস্ত বিষয়ে বলা হয়েছে। এই সব এটা এখানে আমাদের অর্থাৎ সিটিজেনদের খুব একটা কাজ নেই। স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাড্রেসেস, এইসব অ্যাড্রেসের ব্যাপারটা বলা হয়েছে যে অ্যাড্রেসটা কিভাবে লিখতে হবে, সেটা ওদেরই পার্ট, এটা সিটিজেন হিসাবে কোনো কাজ নেই। হাউস টু হাউস অর্থাৎ এইচ টু এইচ, হাউস টু হাউস এনুমারেশন, এটাও বিএলওদের কাজ, অর্থাৎ বিএলও যে বাড়িতে গিয়ে এই যে অ্যানেক্সার সি যে দিয়ে আসবে এবং সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসবে, সেই কথাই এখানে বলা হয়েছে। নেক্সট পাবলিকেশন অফ ড্রাফট পাবলিকেশন রোল, অর্থাৎ যে এই যে অ্যানেক্সার সি বিএলও যেমন আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে, আপনারা ওটা ফর্ম রেডি করে রাখবেন, আপনার বিএলও কে জমা করবেন। বিএলও কি করবে, সেইটা ওই ইআরওর কাছে জমা করবে, ইআরও তখন সেটাকে ডিসপোজ করবে, ডিসপোজ করার পরে একটি ড্রাফট যে পাবলিকেশন রোল সেটা রিলিজ করবে। এরপরে কি হবে, ওই ড্রাফট পাবলিকেশন রোল যখন বেরোবে তখন যদি কারো অবজেকশন থাকে, ধরো কারোর নাম ছিল ওঠেনি, বা অবজেকশন যদি থাকে সেই অবজেকশন সে করতে পারবে নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে। সেই অবজেকশন তখন সেই অবজেকশনটাকে দেখা হবে, খতিয়ে দেখা হবে, দেখার পরে যদি আরো কারোর নাম ইনক্লুড হওয়ার থাকে সেটা হবে, বা যদি কারোর নাম বাদ যাওয়া থাকে তখনও সেটা তাদের নাম বাদ যাবে। তাহলে এই কাজগুলো তখন হবে। এরপরে কি হবে, এরপরে ডিসপ্লে দ্য লিস্ট অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন, এবারে যাদের ক্লেম বা অবজেকশন থাকবে সেটাকে ডিসপ্লে করবে, এবং ডিসপ্লে করার পরে সেটাকে নির্দিষ্ট টাইম দেওয়া হবে, শুনানি দেওয়া হবে। এখানে চাইলে ইআরও তার প্রতিনিধিকে দিয়ে আলাদা করে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করিয়ে সেই যে অবজেকশন যেটা থাকবে সেটাকে ফাইনালি ডিসপোজ করবে। ডিসপোজ করার পরে এইবার কি হবে, যদি কোনো ইলেক্টর যদি তার ইআরও ডিসিশনে যদি সে সহমত না হয় বা যদি সে অ্যাগ্রিভড হয়ে থাকে, তাহলে দেখো অ্যাপিলের প্রভিশনস রয়েছে, তাহলে সে অ্যাপিল করতে পারবে। কোথায়, প্রথম তার যে অ্যাপিলটা হবে সেটা হবে দেখো দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এর কাছে সে অ্যাপিল করতে পারবে। ডিএম এর যদি সেই ডিএম এর ডিসিশনে যদি সে স্যাটিসফাইড না হয় তাহলে তো সে নেক্সট অ্যাপিলে যেতে পারবে, অর্থাৎ নেক্সট ফার্স্ট অ্যাপিলের যে অথরিটি তার কাছে যেতে পারে, সেটা হচ্ছে সিইও অর্থাৎ চিফ ইলেকশন অফিসারের কাছেও তার যাওয়ার যে প্রভিশন সেটা থাকছে এখানে। নেক্সট যে প্রভিশন যেটা হচ্ছে সুপারভিশন চেক, এটা গেল, এটা কিভাবে কি কাজ করবে সেটা বলা হয়েছে, বিএলও কোন লেভেলে কাজ করবে, দেন ইআরও কি, এই সমস্ত। দেন দেখো সুপার চেকিং ডিউরিং দ্য এসআইআর বাই দ্য অবজারভার, অর্থাৎ ইলেকট্রাল রোল যখন তৈরি হবে বা যখন ফর্মগুলো ডিসপোজ হবে ইআরও লেভেলে তখন কিন্তু অবজারভার থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় অবজারভার আসেন
তিনি কিন্তু চেক করেন। তিনি চেক করবেন কি কতগুলো ধরেন র্যান্ডামলি, ধরে 100টা এডিশন, 100টা ডিলিশন আর 50টা মডিফিকেশন। এই যে ওনার দেওয়া জুরিডিকশনের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটি অবজারভার তিনি কি করবেন, ধরেন 100টা এডিশন অর্থাৎ নতুন নাম ধরেন অ্যাড হলো, সেরকম যে কোনো র্যান্ডামলি একটা বান্ডিল তুলে নিয়ে এসে দেখবেন যে কাদের নাম তোলা হলো। তেমনি 100টা ডিলিশন, অর্থাৎ যাদের নাম ডিলিশন করা হয়েছে, এমন তো নাকি যে উপযুক্ত অর্থাৎ তাকে ডিলিট করা হয়েছে সেটাও কিন্তু তিনি দেখবেন। এমনি মডিফিকেশনে এরকম 50টি। এটা হচ্ছে তার লেভেলে, অর্থাৎ এই যে অবজারভার যিনি আসবেন তার লেভেলে এটা তিনি চেক করবেন। নেক্সট এইগুলো সব অফিসিয়াল কাজ। দেখুন ডিও বাই ইআরও দেন বাই বিএলও, এসব অফিসিয়াল কাজ। শিডিউল ফর প্রেস নোট অ্যান্ড প্রেস নোট, এটাও আমাদের কাজের নয়। আচ্ছা, নেক্সট প্রিপারেশন ইলেক্ট্রো রোল অ্যাট দ্য টাইম অফ ফাইনাল পাবলিকেশন। প্রিপারেশন অফ ইলেক্ট্রো রোল অ্যাট দ্য টাইম অফ ফাইনাল পাবলিকেশন। তার ওই যে অবজেকশন বা যেগুলো পড়লো ক্লেম, সেগুলোকে ডিসপোজ করার পরে ফাইনাল পাবলিকেশন করবে। প্রিপারেশন ইলেক্ট্রো রোল ডিউরিং ইলেকশন, তারপরে ইলেকশনের জন্য সেই ইলেক্ট্রো রোলটা রেডি করে, এই সমস্ত কিছু সব ইলেক্ট্রো রোল বা ইআরও ফাংশনে, অর্থাৎ ইআরওর এন্ডিংয়ে এই সমস্ত কাজগুলো হবে। এখন আমরা এখানে আসি যেটা নিয়ে আমাদের যেটা এত নিয়ে চর্চিত বা এত ব্যাপার, এতক্ষণ আমরা দেখলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তার যে অর্ডারটি ছিল, তার অর্ডার মোতাবেক তিনি কি কি চাইছেন, কি করতে চাইছেন এবং কি কি করতে হবে বা কি কি অর্ডার দেওয়া হয়েছে, সেই সমস্ত আমরা অর্ডার দেখলাম এবং এতক্ষণ সেই বিষয়ে আলোচনা করলাম। এখন যে আমরা এই যে বারবার অ্যানেক্সার সি যে ব্যাপারটা বলেছি, সেটা এবার আমরা দেখে নিই একটু অ্যানেক্সার সিটা অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। তাহলে অ্যানেক্সার সিটা হচ্ছে সেইটা যাদের বললাম যাদের 6/1/2025 পর্যন্ত যাদের ওই যে ড্রাফট যে পাবলিকেশন হয়েছে ইলেকট্রাল রোল, সেই রোলে যাদের নাম আছে সেটার একটা প্রিন্ট আউট বের করা হবে। অর্থাৎ সেই প্রিন্টটাই হচ্ছে প্রি প্রিন্টেড, যেটা বলা প্রি প্রিন্টেড এনুমারেশন, সেটা হচ্ছে অ্যানেক্সার সি। তাহলে এই যে এনুমারেশন যে ফর্ম অ্যানেক্সার সি, এইটা এবার এইটা দেখো কি থাকবে, ইলেকট্রাল নেম, এপিক, অ্যাড্রেস, এটা দেখো প্রি প্রিন্টেড, কারণ প্রি প্রিন্টেড থাকবে কারণ ড্রাফট পাবলিকেশনের নাম আছে আপনার। নেক্সট সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, দেন এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পিসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, নেম অ্যান্ড স্টেট অ্যান্ড প্রি প্রিন্টেড। এই যে ব্যাপারগুলো, এই ইনফরমেশনগুলো প্রি প্রিন্টেড থাকবে যদি আপনার নাম ওই ইলেকট্রাল রোলে থাকে। ওল্ড ফটো এখানে প্রি প্রিন্টেড, কারণ ভোটার লিস্টে যখন প্রিন্ট বের করে যে ফটোটা থাকবে সেই ফটোটি এখানে থাকবে। এবার আপনাকে কি করতে হবে, আপনি এখানে পেস্ট কারেন্ট ফটো, এখানে আপনার একটি এই ফটো অর্থাৎ কারেন্ট লেটেস্ট ফটো এখানে আপনাকে লাগাতে হবে। আর কি আপনার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, আধার নাম্বার আপনাকে লিখতে হবে, আধার নাম্বারটা যদিও আধার নাম্বারটা এখানে অপশনাল রাখা হয়েছে। নেক্সট মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তাহলে ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার আপনাকে দিতে হচ্ছে, আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না হলে না দিতে। নেক্সট ফাদার নেম অ্যান্ড ফাদার এপিক নাম্বার, দেন মাদার নেম, মাদার এপিক নাম্বার যদি থাকে, দেন স্পাউস নেম আর এপিক নাম্বার যদি থাকে। এখানে আসুন এই ডিক্লারেশন। ওকে, I was born in India before 1/7/1987। 1987 আগে যাদের জন্ম, বলেছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো স্টাবলাইজিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। এবারে আপনারা দেখে নিন যে এই যে লিস্ট যে ডকুমেন্টের কথা বলা হয়েছে, কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে দেখুন এখানে এই যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। এখানে কোথাও বলা নেই বাধ্যতামূলক যে জন্ম সার্টিফিকেট লাগবে, এরকম কিন্তু কোথাও বলা নেই। এই যে 11টি ডকুমেন্টস দেওয়ার কথা বলা হয়েছে, এর যে কোনো একটি যদি থাকে আপনার সিটিজেনশিপ প্রুভ হবে। তাহলে কি কি বলা হয়েছে, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ যাদের পিপিও থাকে, ইস্যুড বাই দ্য রেগুলার এমপ্লয়িজ, পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ। তাহলে পেমেন্ট অর্ডার থাকলে যারা পেনশনার আছেন, যারা বয়স্ক যারা পেনশনার আছেন, তাদের ক্ষেত্রে পেনশন অর্ডার অর্থাৎ পে অর্ডার থাকলেই হবে। এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, document issued in India by India government, local authorities, bank, post office, LIC, PSU prior to 1/7/1987। অর্থাৎ যদি আপনার কাছে LICর সার্টিফিকেটও থাকে, যদি আপনার কাছে পোস্ট অফিসের কোনো ডকুমেন্টস থাকে, যদি আপনার কাছে ব্যাংকের বই থাকে যেটা 1/7/1987 আগে, এরকম কোনো একটি ডকুমেন্ট থাকলেও আপনার কোনো বার্থ সার্টিফিকেট দরকার নেই, আপনার আদার কোনো ডকুমেন্টের দরকার নেই। নেক্সট, যদি বার্থ সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো সমস্ত গন্ডগোলই মিটে গেল, তাহলে তার কোনো কিছু দরকার নেই। নেক্সট পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে, দেন মেট্রিকুলেশন or educational certificate issued by the recognized board or universities।
যদি আপনার কাছে মেট্রিকুলেশন সার্টিফিকেট থাকে, যারা 1/7/1987 আগে যাদের জন্ম এবং তাদের কাছে যদি কোনো মেট্রিকুলেশন সার্টিফিকেট থাকে, যারা পড়াশোনা করেছেন, তাহলে সেই সার্টিফিকেট থাকলে তাহলে সমস্যা মিটে গেল। বা এডুকেশনাল যদি এরকম কোনো সার্টিফিকেট থাকে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট ইস্যু করেছে সেরকম থাকলে হবে। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ যদি আপনার কাছে রেসিডেন্স সার্টিফিকেট থেকে থাকে তবে সেইটা। ফরেস্ট রাইট সার্টিফিকেট, অথবা যারা যদি কোনো রিজার্ভ যদি ক্যান্ডিডেট কোনো ফ্যামিলি থেকে থাকেন, যাদের ওবিসি, এসসি, এসটি এই ধরনের কোনো সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি যাদের এই ধরনের সার্টিফিকেট ইস্যু করেছেন, তাদের যদি এরকম কোনো সার্টিফিকেট থাকে সেটা হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ নেক্সট ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই দ্য স্টেট অর লোকাল অথরিটিস যদি ফ্যামিলি রেজিস্টার থাকে। বা আবার বলা হয়েছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট অর্থাৎ সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ যদি আপনার কাছে কোনো দলিল থেকে থাকে 1/7/1987 আগে যদি কোনো দলিল থেকে থাকে, তাহলে সেই দলিল দেওয়া আপনার এখানে প্রুফ হবে। বা যদি আপনি কোনো চাকরি করে থাকেন কখনো, যদি আপনার কাছে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট হয়েছিল কখনো, যদি সেই ধরনের কোনো ডকুমেন্টস থেকে থাকে, অর্থাৎ ল্যান্ড রিলেটেড, কোয়ার্টার রিলেটেড যদি কোনো ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে, তাহলে সেটাও যদি আপনি দিয়ে দেখান, তাহলে আপনার সিটিজেনশিপ এখানে প্রুভ হয়ে যাবে। তাহলে এই যে এখানে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমি আবারও বলছি যে জন্ম সার্টিফিকেট নিয়ে ম্যান্ডেটরি কোনো কিছুই বলা হয়নি যে জন্ম সার্টিফিকেটই লাগবে, এরকম কথা কিন্তু কোথাও বলা হয়নি। তাহলে এইটাই ছিল যে আজকে এই যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তার যে অর্ডার অর্থাৎ যে অর্ডারের পরিপ্রেক্ষিতে এই যে এসআইআর এর কাজ হচ্ছে, এই অর্ডারটি নিয়ে আজকে বিশদে আলোচনা। নেক্সট সেই একই ব্যাপার, এখানে যাদের অ্যানেক্সার ডি যাদের ভরতে হবে, অ্যানেক্সার ডি কাদের ভরতে বলা হয়েছে, যে যারা নতুন ভোটার লিস্টের নাম তুলবে, অর্থাৎ যারা ফর্ম 6 ভরবেন বা যাদের শিফট হয়েছেন বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেটেড করে গেছেন, তাদের ক্ষেত্রে তারা যেমন ফর্ম 8 ভরবেন। নেক্সট যারা অ্যানেক্সার ডি ভরবেন তাদের ক্ষেত্রে একই কথা বলা হয়েছে। দেখুন, যারা অ্যানেক্সার ডি কাদের জন্য ভরতে হবে বলা হয়েছে, যে যাদের নতুন ভোটার লিস্টের নাম উঠবে বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেটেড হয়ে শিফট হয়েছেন, তাদের ক্ষেত্রে ফর্ম 6 এবং ফর্ম 8 ভরতে হবে যেমন বলা হয়েছিল। সাথে সাথে বলা হয়েছিল কি অ্যানেক্সার ডি ভরবে, তাহলে অ্যানেক্সার ডিটা তো সেম একই, অ্যানেক্সার সিতে যে ডিক্লারেশন ছিল সেম ডিক্লারেশন এখানে বলা হয়েছে আই এম অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ। তারপরে বয়সের কথা বলা হয়েছে 1/7/1987, তার আগের একবার কথা বলা হয়েছে, এবং 1/7/1987 থেকে 2/12/2004 বলা হয়েছে, এবং আফটার 2/12/2004 সেম একই কথা বলা হয়েছে। এবং ডকুমেন্টের লিস্টটা যদি আপনারা দেখেন তাহলে সেম দেখুন সেই 11টি লিস্টের কথা এখানে বলা হয়েছে। দেখুন সেই 11টি ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অর্ডার ছিল, যে অর্ডারের মোতাবেক বা যে অর্ডারের পরিপ্রেক্ষিতে এই বিহারে যে স্পেশাল যে ইন্টেন্সিভ রিভিশনের কাজ চলছে, এবং কিভাবে এই কাজটি চলছে, এবং কি কি ডকুমেন্টস তাদের দেখাতে হয়েছে, এবং কাদের ডকুমেন্টস দেখানোর কোনো প্রয়োজন নেই, সমস্ত কিছু কিন্তু অ্যাজ পার ইলেকশন কমিশনারের যে অর্ডার, সেই অর্ডার মোতাবেক এখানে আমি ক্লিয়ারলি আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি বা আই থিঙ্ক সো যে আজকের পরে থেকে আপনাদের আর কোনো কথায় কান দিতে হবে না, কোনো দিকে কারো কথা শোনার দরকার পড়বে না। এখান থেকে আপনারা পরিষ্কার আপনাদের ধারণা হয়ে যাবে যে আপনাদের কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কি আপনার ডকুমেন্ট দিতে হবে না, কি আপনার ডকুমেন্ট দিতে হবে। যদি আপনার ডকুমেন্ট দিতে হয় তাহলে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে, এবং যদি দিতে না হয় কার জন্য এই ডকুমেন্ট দিতে হবে না, সেটাও আমি এখানে একদম পরিষ্কার ক্লিয়ারলি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখন দেখে নেওয়া যাক এই যে বিহারে যে কাজটি হলো। দেখুন আজকে রিপোর্টে 23/7/2025 আজকেই দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই একটি তার যে প্রেস নোট সেটা দিয়ে সে প্রকাশ করেছে যে এই যে কেন যে এই এসআইআর এর কাজ করতে হয়েছে, এবং এই এসআইআর করতে গিয়ে তারা কি কি জিনিসগুলো উঠে এসেছে বা কি কি জিনিসগুলো পরিলক্ষিত হয়েছে, সেইটাই এখানে ওরা শর্টে দেখুন আজকে প্রেস নোট করে দেখিয়ে দিয়েছে বা জানিয়ে দিয়েছে। ফ্যাক্ট রিভিলড টিল 23 জুলাই 2025 98.01% ইলেক্টরস হ্যাভ বিন কভার্ড। এর মধ্যে 20 লাখ ডিসিজড ইলেক্ট্রাল রিপোর্টেড, অর্থাৎ 20 লক্ষ মানুষ মারা গেছে অথচ তাদের নাম ভোটার লিস্টে আছে, সেটা পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে, 28 লাখ পার্মানেন্টলি মাইগ্রেটেড ইলেক্টরস রিপোর্টেড, অর্থাৎ 28 লক্ষ এরম ভোটার যে সেখানে ছিল সেখান থেকে সে অন্যত্র মাইগ্রেটেড হয়ে গেছে, চলে গেছে, সেরকম পাওয়া গেছে। 7 লাখ ইলেক্টরস ফাউন্ড এনরোল অ্যাট মোর দ্যান ওয়ান প্লেস। কি বলেছে যে 7 লাখ ভোটার্স তাহলে এমন আছে যে তাদের একের অধিক জায়গায় তাদের ভোটার লিস্টের নাম আছে। 1 লাখ ইলেক্টরস আনট্রেসেবল, 1 লাখ এরকম ভোটার্স আছে যাদের ট্রেসই করতে পারেনি, অর্থাৎ তাদের খুঁজে পাওয়া যায়নি কোথায় কারা তারা, তাদের খুঁজেই পাওয়া যায়নি। এবং সব থেকে বড় যেটা
15 লাখ ইলেকট্রাল ফর্মস নট রিটার্ন। 15 লক্ষ এরকম ভোটার্স আছে তারা অ্যানেক্সার যে সি সেটা জমাই করেন। তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো উঠে এসেছে। 7.17 crore ইলেকট্রাল ফর্ম অর্থাৎ 90.89 রিসিভড অ্যান্ড ডিজিটালাইজড, অর্থাৎ 7.17 কোটি ভোটারের নাম ডিজিটালাইজড করা হয়েছে। এইটা অর্থাৎ আজকে অবধি বিহারের যে আপডেটটি উঠে এসেছে সেটাও আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। বন্ধুরা, তো আশা করি যে আপনাদের এই যে ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যা হচ্ছে বা যা চলছে সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে একটা ক্লিয়ার ধারণা বা আইডিয়া দিতে পারলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।